একটু ঘুরে যান। একটু আমি দিয়ে দেবো না আমরা এবারের মতো এসেছি। বাকি জায়গাগুলোতে রাজ্য সরকার যা যা করার টাকা বিভিন্ন মুখ্যমন্ত্রী প্রশাসনকে নিয়ে করেছে। জিজ্ঞাসা করেছি খাওয়া দাওয়া করেছেন কিনা, বলছে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক, বাড়ি ফিরছে বাড়ির চাইতে ভালোভাবে আমাদেরকে এখানে করা হচ্ছে। ওষুধপত্র থেকে নিয়ে বাকি সব ব্যবস্থা করা হচ্ছে। আর বাকি রাজ্য সরকার প্রেস রিলিজ জারি করেছে, পুরো রাজ্যব্যাপী কী স্থিতি আছে আপনারা অবগত আছেন। যে টিম করা 18টা টিম করা হয়েছে, তারপরে কতগুলো যে শেল্টার ক্যাম্প রয়েছে তার মধ্যে মোটামুটি 2800-র কাছাকাছি ফ্যামিলি এসছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেইন তো ওয়েস্টে হাওড়া নদীর জলের কারণে। আর এবার মরশুমটা একটু তাড়াতাড়ি চলে এসছে, নাহলে এটা এখন ড্রেনের কাজগুলি চলছে ওই সময়। কারণ কি এটা বৃষ্টিটা আসে আমাদের এখানে জুন এবার মের লাস্টেই চলে এসছে। যাই হোক, প্রকৃতির সম্বন্ধে কিছু করা যাবে না, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের বিভিন্ন কর্পোরেটর, এমএলএ, বিভিন্ন সরকারি অধিকারী সবাই লেগে আছেন এখানে। সেটা দেখলাম এই সরকারি অধিকারীও এখানে মজুত রয়েছেন, কর্পোরেটর রয়েছেন, মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন, সবাই মিলে মানুষকে যতটা সাহায্য সহায়তা এই সময় করা যেতে পারে রাজ্য সরকার এবং আমাদের জনপ্রতিনিধিরা করছে। স্যার, একটা জিনিস জানতে চাইবো, সাহায্য তো করছে, শেল্টার হাউস তো হয়েছে, সেখানে মানুষ আসছে, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যারা সাধারণ নাগরিকরা রয়েছে শহরের ক্ষেত্রে, আপনারা যখন সরকারে এসেছিলেন তখন একটা প্রশ্ন ছিল যে পূর্বের যারা সরকার ছিলেন অর্থাৎ বামফ্রন্টের যে নিকাশি ব্যবস্থা সেটা অবৈজ্ঞানিক ছিল। এখন এই মুহূর্তে আপনাদের সরকারে স্মার্ট সিটির যে প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টে যে কাজ হচ্ছে, সেই কাজে যে ড্রেনেজ সিস্টেম, যে কভার ড্রেনের কথা বলা হচ্ছে, সেই কভার ড্রেন নিয়ে এখন সাধারণ মানুষের একটা অভিযোগ আসছে যে এই কভার ড্রেনগুলো বা স্মার্ট সিটির প্রজেক্ট অবৈজ্ঞানিকভাবে চলছে। সাধারণ মানুষের এই অভিযোগ এ কারণেই এই মুহূর্তে শহর বানভাসী আরও বেশি হচ্ছে। সবাই বৈজ্ঞানিক না, এই তো প্রবলেম। ইঞ্জিনিয়ারদের কাজ করতে আমি প্রথমে বললাম যে এবার বৃষ্টিটা সময়ের আগে চলে এসে, এখন আপনি ঘুরে দেখুন সমস্ত জায়গায় ড্রেনের কাজ চলছে। স্বয়ং চিফ মিনিস্টারের বাড়ির সামনে গিয়ে দেখুন, ভিডিও করুন, দেখান ওনার বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে। তো স্বাভাবিকভাবে কাজগুলি যখন চলছে, অনেকে প্রশ্ন করতে পারে বর্ষা সিজনে এই সময় কেন ধরলেন। এবার বর্ষা সারা ভারতবর্ষের মধ্যে 1 মাস আগে এসছে, পুরো ভারতবর্ষে, শুধু ত্রিপুরা রাজ্যে আসে। তো মৌসুম বিভাগের কাছে সংবাদ 6 মাস আগে থাকেন, 6 মাস আগে থাকেন। তো স্বাভাবিকভাবে কাজগুলো অনেক আগে টেন্ডার হয়ে গেছে, কাজগুলো শুরু হয়ে গেছে। আর সেই কারণে বিভিন্ন হচ্ছে। আর ওই সরকারে কী করেছে আর এই সরকার কী করেছে এটা এখন সময় না, এটা পাক্কা। প্রথম মুখ্যমন্ত্রী আমিই হয়েছিলাম, যেখানে 3-4টে পাম্প লাগানো হতো সেখানে 20 থেকে 25টা পাম্প লাগানো হয়েছে। তারপর স্মার্ট সিটিতে যেভাবে রোড, বনমালীপুর আমারই এগিয়ে, সেখান থেকে এমএলএ ছিলাম, 20,000 কোটি টাকার উপর খরচা করেছি স্মার্ট সিটি। সেই পয়েন্টগুলিতে হোক, সেখানে জল নিকাশির ব্যবস্থা হোক, সবগুলি তো করা হয়েছে। আগে তো ড্রেন মাত্র কোনো কিছু ছিলই না, আর যে ড্রেন ছিল সেগুলো যদি ইনকোয়ারি করতাম, তার মধ্যে বাঁশ আর যেগুলো দিয়ে রেখে দিয়েছে এগুলো তো জলে যেত না। আজকে দেখুন রামনগর থেকে যে সিধা বর্ডার চক্করে যাচ্ছে, কত বড়
চওড়া ট্রেন রাস্তার বরাবর করা হয়েছে। তো সেভাবে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাগুলি যে লোকাল যে ড্রেনগুলো এখন করা হচ্ছে, বড় ড্রেনগুলো কমপ্লিট হয়ে গেছে আগে। লোকাল যে ড্রেনগুলো যেগুলো বনমালীপুর মনে করেন সাইড দিয়ে এক একটা নাম্বার 1 ধলেশ্বর 1 ধলেশ্বর 2 এই যে এগুলো এখন করা হচ্ছে, সেই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল। আর হঠাৎ করে জলটা এসে আগরতলা বরাবরই এমন, কিন্তু হ্যাঁ তার জন্য আগরতলা এমন রাখা হবে তেমন নয়। তার জন্যই এখানে ত্রিপুরা সরকার বিজেপি সরকার আসার পরেই এখানে রাউন্ডিং আমরা রিং রোড তৈরি করছি, সব কাজ চলছে। রিং রোড তৈরি করার পর জল নিকাশনের ব্যবস্থা ওইখান দিয়ে কীভাবে করবে, ড্রেনেজ ওখান দিয়ে রাউন্ডে বেরোবে। এখন শুধু কাটাকাল দিয়ে বেরোতে হবে। হাওড়া নদী ফুল হয়ে গেলে বাংলাদেশ দিকে যেতে চায় না। এইটা আগরতলা একটা নিচু জায়গা, বিশেষ করে আমার বনমালীপুর আর প্রতাপগড়ের একটা পার্ট আর রাধানগরের একটা পার্ট, এটাই এফেক্টেড বেশি হয়, বাকিগুলো তত একটা এফেক্টেড হয় না। তো স্বাভাবিকভাবে শুধু আমাদের এখানে হয়ে জানে, পুরো নর্থ ইস্টে অন্যান্য জায়গাতে আমাদের চেয়ে বেশি হয়েছে। মেঘালয় এত উঁচু মেঘালয় হয়ে গেছে, আসামে তো ব্রহ্মপুত্রের কারণে হচ্ছে। তো প্রকৃতির সঙ্গে মোকাবেলা করা যায় না। আর এই জায়গাটা নিচু জায়গা, তার জন্য হচ্ছে হ্যাঁ জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাক তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। 2019-এই যখন বনমালীপুরে আমি ছিলাম, জল এসেছিলো 2-2.5 ঘন্টার মধ্যে জল চলে গেছে। তখন পাম্পগুলো নতুন ছিল, ড্রেনেজ ব্যবস্থা হয়ে যাচ্ছিল। এখন আমরা ছোটো ছোটো ড্রেনগুলোকে ধরেছি, যেগুলো ওই সময় ধরা হয়নি, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। স্যার, বড়মুড়ায় একটা আপনার সময়কালীন একটা বাঁধের নির্মাণের একটা পরিকল্পনা হচ্ছে, এটা এখন কি অবস্থায় আছে? এটা আদৌ হবে কি শহরবাসীকে বাঁচানো? দেখুন ওই সময়ে 2018-19-এ আমি বড়মুড়াতে একটা ড্যাম হাওড়া নদীর উপর করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তার ওয়েবকোসকে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি ওয়েবকোস হচ্ছে এজেন্সি ডিপিআর তৈরি করা হয়েছে। ডোনার মিনিস্ট্রি থেকে পয়সা স্যাংশন করা হয়েছে। স্যাংশন করার পর লোকাল একটা গ্রুপ, ডেনিয়ানের একটা গ্রুপ, সেটা রাস্তাতে বসে আন্দোলন করা শুরু করেছে, এখানে করতে দেবো না, এই করবো না। স্থানীয় লোক এত ঝামেলা তৈরি করছে, টাকা এনেছি কেন্দ্র সরকার দিয়েছে, তাতে তো ট্যুরিজমের ওখানকার লোকাল লোকের রোজগার পেত। 2টা ড্যাম হয়ে গেলে ওখানে আগরতলা লোক যেত, আমি সেটা বলেছি। আর আগরতলা এবং পার্শ্ববর্তী এরিয়ার লোকেরা সবাই শুদ্ধ জলটা পেত। আর এই ড্যামটা হওয়াতে এই হাওড়া নদীতে উপর থেকে যে জলটা আসে সেটা এখানে আটকে যেত। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকারই করেছিল এবং সেটা ডিপিআর তৈরি হয়েছে, পয়সাও স্যাংশন হয়েছে। কিন্তু যে গ্রুপটার কথা বললাম, এরা বসে আন্দোলন করে শুরু করেছে, বড়মুড়াতে ব্লক করে রেখেছে, এটা করতে দেবো না। আর তার মধ্যে আমি তো তখন চিফ মিনিস্টার, করোনা 2019-এ করোনা চলে এসছে। করোনা যখন চলে এসছে তো 1-2 বছর তো এইসব প্রশ্নই ওঠে না, মানুষের জীবন বাঁচানো ছিল। তো সেগুলো আমাদের এখনও সেই প্রস্তাব বন্ধ হয়ে গেছে। আমি কোথাও দেখেছি কোথায় বলে জাইকা প্রজেক্ট না, ডোনার মিনিস্ট্রি থেকে আনা হয়েছে। তো কেউ লেখালেখি করতে সময় একটু পড়াশোনা করে লিখলে ভালো, কারণ আমরা একটু পড়াশোনা করে কাজকর্ম করি, আর কাজকর্ম যখন করি তো তার খেয়াল থাকে। আমি তো ফ্লাইটে ছিলাম, নামার পরে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু আমি একবার জিজ্ঞাসা করবো, মুখ্যমন্ত্রীও পাটনাতে আজকে সকালে কোনো একটা কাজের জন্য গিয়েছেন, ওনারও নলেজে আছে। আর মহারাজ প্রদীপ কিশোর মানিক্য এখন বাইরে আছে, দেশের বাইরে আছে। এবং কথা বলবো যে এই বিষয়গুলো থেকে আন্দোলনে কিছু সমাধান হয় না, টেবিলে বসেই সব কিছু সমাধান হয়। সিপিএম বলে আন্দোলন আর বন্দুকের নলের মধ্যে সব শক্তি, বিপ্লবদের পার্টি বলে আলোচনার টেবিলের মধ্যে সব কিছু সমাধান হয়। তো আলোচনার টেবিলে বসলেই তার সমাধান হবে। আমি আশা করি এগুলো সমাধান হয়ে যাবে।